আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের চতুর্থ পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। দুজন দুজনকে জড়িয়ে ধরেছি শক্ত করে। আমি থাকতে না পেরে আফরিনের ঠোঁটে আলতো করে কিস করি। এরপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশে একাকার হয়ে যায়। এভাবে কতক্ষণ ছিলাম দুজন নিজেও জানি না। বাইরে তখনও মুষলধারায় বৃষ্টি হচ্ছে। হঠাৎ আফরিন সম্বিত ফিরে পেয়ে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওর ধাক্কা খেয়ে আমারও সম্বিত ফিরে। লজ্জায় মাথা হেট হয়ে যায় আমার। আমি কি করেছি? আফরিন লজ্জায় অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, সরি, ব্যাস এতটুকুই বলতে পেরেছি। আর কিছু মুখ দিয়ে বের করার সাহস পেলাম না। আমি পকেট থেকে ফোনটা বের করে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিলাম। অ্যাড্রেস বলে দিয়ে ওনাকে আসতে বললাম। কেন যে ওর কথা মতো রিকশায় উঠতে গেলাম। আজ রিকশায় না উঠলে এমনটা হতো না। মনে মনে নিজের প্রতিও রাগ হচ্ছিল খুব। বুঝলাম মেয়েটা না হয় ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছে, আর আমি কি না, ছি, ভাবতেও ঘৃণা হচ্ছে নিজের প্রতি। মনে মনে প্রবোধ গুনতে লাগলাম কখন গাড়ি আসবে। আমার পাশে বসে আফরিন মাথা নিচু করে গভীর মনোযোগ দিয়ে ভাবছে, এটা আজ কি হয়ে গেল। নিজের স্বামীকে কাছে পেয়ে তো ভালোই লেগেছে, কিন্তু সেটা হচ্ছে অনিচ্ছাকৃত। এটা তো আমি চাইনি। আমি চাই ভালোবেসে ওর মন জয় করতে। বারবার কেন যে এই পরিস্থিতির মুখোমুখি হই বুঝতে পারি না। এইসব ভাবতে ভাবতে গাড়ি চলে আসে। রিক্সা চালকের ভাড়া মিটিয়ে দুজন গাড়িতে গিয়ে বসে। আজ আর মুনতাহার বাড়িতে যাওয়া হলো না। একে তো বৃষ্টি, তার উপর রাস্তার এমন একটা ঘটনা। সারা রাস্তা আমরা আর কথা বললাম না। আমার মুখ দেখে আফরিন বুঝতে পারছে আমি বেজায় রেগে আছি, তাই সেও কথা বলতে সাহস পেল না। বাসায় ফিরতে মা আমাদেরকে দেখে বলে, কিরে খোকা, সবে মাত্র গেলি, আবার ফিরে এলি যে, কোনো সমস্যা হয়েছে নাকি? আমি বললাম, তেমন কিছু না মা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কোথায় বা যাই বলো, তাই চলে এলাম। অন্য কোনো দিন না হয় যাব। এই বলে রুমে চলে এলাম। রুমে এসে সোজা চলে গেলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। আমার পিছু পিছু আফরিনও রুমে আসে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আমি বেরিয়ে এলাম। আমি বেরোনোর পর আফরিন যায় ওয়াশরুমে ফ্রেশ হতে, কারণ বৃষ্টির ফলে হালকা ভিজে গেছে। দুজন ফ্রেশ হয়ে দুই দিকে বসে আছি, কারোর সাথে কেউ কথা বলছি না। আজ যা হয়ে গেল তার জন্য দুজনেই অনুতপ্ত। আমি আনমনা হয়ে বসে আছি বারান্দায়। আফরিন খাটের উপরে হেলান দিয়ে বসে একটা হাদিসের বই পড়ছে। আফরিন এমনভাবে বইয়ের মাঝে ডুবে আছে, মনে হচ্ছে জগৎ সংসারে তার কোনো অস্তিত্ব নেই। আমি যে মাঝে মাঝে ওকে দেখে যাচ্ছি সেটাও খেয়াল করছে না। পিঙ্ক কালারের একটা থ্রি পিস পরেছে। লম্বা লম্বা ভিজে চুলগুলো দুই সাইডে বুকের উপর মেলে দিয়েছে। অদ্ভুত একটা সৌন্দর্য ফুটে উঠেছে ওর মুখময়। যে কোনো পুরুষ ওকে এ অবস্থায় দেখলে ওকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়বে। জীবনে কোনোদিন নারীর সঙ্গ পাইনি। মন্তাহা তো আমাকে ছেড়ে আরও আগেই চলে গেছে, তার সঙ্গ পেলাম আর কোথায়। কিন্তু বিয়ের পর থেকে মাঝে মাঝে আফরিনের সঙ্গ আমাকে খুব ভাবায়। মনের অজান্তেই মাঝে মাঝে আমি ওর কাছে চলে যাই। সেও যে আমার কাছে আসে না এমনটা কিন্তু নয়। রাতে ঘুমের মধ্যে একে অপরের সাথে অনেকবারই ঘনিষ্ঠ হয়েছি, তবে ততটাও না। শুধু জড়িয়ে ধরা আর কিস করা এতটুকুই ব্যাস। সেটা তো ঘুমের মধ্যে অজান্তেই হয়ে যেত। কিন্তু আজ যেটা হলো সেটা তো স্বাভাবিক অবস্থায় হয়েছে। জানি না আফরিন কি মনে করছে আমাকে। মেয়েটা ভয়ে আমাকে জড়িয়ে ধরেছিল, আর আমি সেই সুযোগ নিয়ে সদ্ব্যবহার করলাম। কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? এমন সময় খেতে ডাকা হলো। আফরিন এক পা দু পা করে এসে আমার পিছনে দাঁড়ায়। আমি বুঝতে পারলাম কেউ একজন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি এক নজর দেখে মুখ ফিরিয়ে নিয়ে বললাম, কিছু বলবে? আফরিন মাথা নিচু করে বলে, আজ বিকেলে যা হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি বললাম, দোষটা তোমার না, আমার। মানলাম তুমি ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেছ, কিন্তু আমি আবেগপ্রবণ হয়ে তোমাকে জড়িয়ে ধরে আর বলতে পারলাম না। কথাটা বলতে কেমন যেন অপরাধবোধ মনে করছি। আফরিন বলে, দেখো, যা হয়েছে শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর এমনিতেও তুমি কোনো অপরাধ করনি। আমি তোমার স্ত্রী, তুমি ইচ্ছায় অনিচ্ছায় আমাকে ছুঁতে পারো, তোমার সম্পূর্ণ অধিকার আছে, কিন্তু হয়তো আমি তার যোগ্য না, তাই তুমি এমন ভাবছো। তুমি আমাকে স্ত্রীর অধিকার না দিলেও আমি তোমাকে আমার স্বামীর অধিকার দিয়ে দিয়েছি। আমি বললাম, তার মানে তুমি যা করো সব জেনে শুনে ইচ্ছে করেই করো। আফরিন বলে, না, আমি যাই হই না কেন অতটা বেহাইয়া না। যে আমাকে কাছে টানতে চায় না আমি তার কাছে যাব? নেহাত আমি বজ্রপাত আর বিজলি চমকানোটাকে ভয় পাই, তাই হয়তো ভয় পেয়ে অজান্তে তোমাকে জড়িয়ে ধরে ফেলি। তবে মিথ্যে বলবো না, কিন্তু চেষ্টা করি তোমাকে নিজের। আর বলতে পারলো না, চুপ হয়ে গেল। আমি বললাম, আচ্ছা বলো তো তোমার কি সমস্যা? আফরিন বলে, কেন, কি হয়েছে? আমি আবার কি করলাম? আমি বললাম, সব সময় কথা শেষ না করে চুপ হয়ে যাও কেন? কথাগুলো ক্লিয়ার করে বলতে পারো না? আফরিন বলে, কিছু কথা পুরো শেষ না করে আধুরা রাখতে হয়। আমি না হয় নাই শেষ করলাম কথা, বাকিটা তুমি না হয় বুঝে নিও। এখন চলো, খেতে যাবে, মা ডাকছে খাওয়ার জন্য। এই বলে চলে গেল। এই মেয়েটা সবসময় এরকমই করে, ডাকতে এসে আর দাঁড়ায় না, চলে যায়। একবারও ভাবে না যে ডাকতে এসেছি তো একসাথে যাই। জানি না কি হবে সামনে। অগত্যা আমি আর দাঁড়িয়ে না থেকে ওর পিছনে গেলাম। রাতের খাওয়া দাওয়া করে এসে আমি শুয়ে পড়েছি। আফরিন নিজের কাজ শেষ করে রুমে আসে।
আসার সময় সাথে করে দুধ আর ডিম নিয়ে আসে। টেবিলের ওপর দুধ ডিম রেখে আমাকে বলে, তুমি কি ঘুমিয়ে পড়েছো? আমি একটু নড়ে চড়ে উঠে ওর দিকে তাকিয়ে বললাম, এখনো ঘুমাইনি, কেন কিছু বলবে? আফরিন বলে, তোমার জন্য দুধ ডিম নিয়ে এসেছি, খেয়ে নাও। আমি বললাম, আমার খেতে ভালো লাগে না, তুমি খেয়ে নাও। আফরিন বলে, আমি অসুস্থ না, অসুস্থ তুমি, মা তো সেটাই বলল, তাই তোমাকে খেতে হবে। আমি উঠে বসে বললাম, আশ্চর্য তো, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে বলো তো অসুস্থ লাগে? আমি তো সম্পূর্ণ সুস্থ, তাই প্লিজ এসব নিয়ে যাও। আফরিন বলে, ঠিক আছে, আজ খেয়ে নাও, কাল থেকে আর দেব না। আমি বললাম, তাহলে এসো দুজন মিলে খাই। আফরিন বলে, আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও। আমি বললাম, তাহলে কিন্তু আমি খাবো না। আফরিন আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ঠিক আছে, আমি শুধু একটাই ডিম খাবো, বাকিটা তুমি খাও। তারপর দুজন মিলে খেয়ে নিলাম। বৃষ্টি হওয়ার কারণে বাইরের পরিবেশটা প্রচুর ঠান্ডা, তার আমেজ ঘরে এসেও পড়েছে, তাই দেরি না করে দুজন শুয়ে পড়লাম। একসময় ঘুমিয়েও গেলাম। আজ আমাদের মাঝে তেমন কিছু হলো না। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, তারপর বিদায় নিয়ে ক্লিনিকে চলে গেলাম। আজ তেমন কাজের প্রেশার নেই, তাই হেলান দিয়ে বসে আছি ইজি চেয়ারে, হাতে একটা কলম নিয়ে ঘোরাতে ঘোরাতে ভাবছি আফরিনের কথা। এটাই মনে হয় নিয়ম, যদি জীবনে কাউকে হারিয়ে আবার নতুন করে কাউকে পাও, তাহলে মনে হয় অতীতটা ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে, আর বর্তমান তোমার সাথে যে আছে তাকে ঘিরে ভাবনা শুরু হয়। সেটা আমার হচ্ছে। বিয়ের আগে ভেবেছিলাম এমন ফিলিংস আমার আসবে না, আমি কখনো মন্তাহাকে ভুলবো না। কিন্তু আমার জীবনে আফরিন আসার সাথে সাথে সবকিছু ওলটপালট হয়ে যাচ্ছে। কেন জানি না বারবার আফরিনের কথা মনে পড়ে। তাহলে কি মন্তাহার জায়গা আফরিন নিজের করে নিচ্ছে? আজকাল কেন জানি আফরিনের সাথে কথা না বললে ভালো লাগে না। কেন জানি মেয়েটা আনমনা হয়ে থাকলে আমার ভালো লাগে না। চেম্বারে বসে বসে এসব ভাবছি। এমন সময় আফরিন আমার ক্লিনিকে আসে। ওকে দেখে আমি কিছুটা অবাক হয়েছি। সাথে দেখছি পুষিকে নিয়ে এসেছে। ওর কিছু হলো নাকি? আফরিন আমাকে সালাম দিয়ে বলে, কিছু মনে করো না, তোমাকে না জানিয়ে তোমার ক্লিনিকে চলে এসেছি। আসলে পুষি 2বার বমি করেছে, আর কেমন জানি ঝিমিয়ে ঝিমিয়ে আছে, কিছু খাচ্ছে না সকাল থেকে। অনেকবার ট্রাই করেছি, তাই মা বলল তোমার কাছে নিয়ে আসতে। আফরিন খুব উত্তেজিতভাবে বলছে। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, তুমি এত ব্যস্ত হইও না, এখানে বসো শান্ত হয়ে, তুমি বরং পুষিকে আমাকে দাও, আমি দেখি কি হয়েছে ওর। এই বলে আমি আফরিনের কোল থেকে পুষিকে নিজের কাছে নিলাম। তারপর ওকে চেক আপ করে দেখলাম, তেমন কোনো সমস্যা হয়নি, মনে হয় গরমের জন্য এমনটা হয়েছে। তারপরও 2টো ওষুধ দিয়ে দিলাম। আমি ওর দিকে তাকিয়ে বললাম, দুপুর তো হয়ে এসেছে, কিছু খাবে, অর্ডার করব? আফরিন বলে, না, বাসায় রান্না হয়ে গেছে, বাসায় গিয়ে না হয় খাবো, তুমি যাবে? আমি বললাম, একটু ওয়েট করো, কিছুক্ষণ পর বের হব। কথাটা বললাম ঠিকই, কিন্তু বাসায় ফেরা আর হলো না। তখন বর্ষাকাল ছিল, কখন বৃষ্টি হয় বলা যায় না। আমি কাজ শেষ করে যেই না আফরিনকে নিয়ে বেরোতে যাব, ঠিক তখনই বৃষ্টি শুরু হলো। এতটাই বৃষ্টি হচ্ছে যে সামনে থেকে কিছু দেখা যাচ্ছে না। আফরিন বলে, যা বাবা, একটু আগেও তো আকাশ পরিষ্কার ছিল, হঠাৎ এভাবে বৃষ্টি আসলো কি করে? আমি বললাম, ম্যাডাম, এখন বর্ষাকাল, এখন দেখছো বৃষ্টি হচ্ছে, একটু পরে দেখবে রোদ উঠেছে, এটাই নিয়ম। আফরিন বলে, এখন বাসায় ফিরবো কি করে? আমি বললাম, গাড়ি করে তো বাড়ি যাওয়া যাবে, তবে এখানে পার্কিং পাইনি, তাই গাড়িটা একটু দূরে দাঁড়ানো আছে, যেতে যেতে ভিজে যাব, তার চেয়ে বরং বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আমি খাবার অর্ডার করছি, খেয়ে নাও এখানে, বৃষ্টি কখন বন্ধ হবে, কখন বাসায় যাবে, কখন খাবে। আফরিন মাথা নেড়ে সম্মতি জানালো। আমি খাবার অর্ডার করলাম। প্রায় আধা ঘন্টা পর খাবার আসলো। টেবিলের উপর সুন্দর করে সবকিছু সাজানো হলো। দুজন বসলাম খেতে, কিন্তু আফরিন হাত দিয়ে খেতে পারছে না। আজ নাকি পেঁয়াজ কাটার সময় হাত কেটে গেছে, তাই উসখুস করছে। আমাকেও কিছু বলছে না। আমি বললাম, কি হলো, বসে আছো কেন, খাওয়া শুরু করো। আফরিন বলে, আমাকে একটা চামচ দিলে ভালো হয়, সকালে রান্নার কাজ করার সময় হাত কেটে গেছে। এই বলে ডান হাত উঠিয়ে আমাকে দেখালো। আমি বললাম, আগে বলবে তো, কিছু মনে না করলে একটা কথা বলি। আফরিন বলে, কি কথা? আমি বললাম, আমি খাইয়ে দেই। আমার মুখে এ কথা শুনে আফরিন অপলক চোখে আমার দিকে তাকিয়ে থাকে, সে যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। আমি বললাম, অমন করে কি ভাবছো, খাইয়ে দেব? আফরিন যেন হাতে চাঁদ পেল, খুশি মনে বলে, ঠিক আছে, খাইয়ে দাও। আমি ওর মুখ দেখে বেশ বুঝতে পারছি সে যে খুশি হয়েছে, তাই আর দেরি না করে ওর পাশে গিয়ে বসলাম। এরপর হাতে তুলে খাইয়ে দিলাম। একসময় দুজন খাওয়া শেষ করলাম, তারপর দুজন বসে বসে হালকা গল্প করলাম। বিকেলের দিকে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এরপর দুজন বাসায় ফিরলাম। এভাবে কয়েক মাস কেটে গেল। আমাদের মাঝে তেমন সদ্ভাব এখনো হয়নি। আজ আমি ক্লিনিক থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবো, কারণ আজ আফরিনের জন্মদিন। ওকে কি গিফট দেব সেটাই ভাবছি। বুঝতে পারছি না ওর পছন্দ কি। যাওয়ার সময় এক গোছা লাল গোলাপ নিয়ে গেলাম, সেগুলো ওকে দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানালাম। লাল গোলাপগুলোকে পেয়ে মেয়েটা খুব খুশি হয়ে যায়। আফরিনের জন্মদিন উপলক্ষে কোনো পার্টি করা হয়নি, আফরিন নিষেধ করেছে, তাই মা আফরিনের জন্য ভালো ভালো খাবার রান্না করছে। আমি বাইরে থেকে আসলে আফরিন আমার পিছু পিছু রুমে আসে, এটা ওর প্রতিদিনের অভ্যাস। রুমে এসে ফুলগুলো ফুলদানির ভেতরে সাজিয়ে রাখছে। আমি জিজ্ঞেস করলাম, আজ তোমার জন্মদিন, সেই উপলক্ষে কি চাও? আফরিন আমার দিকে না তাকিয়েই বলে, কিছু চাই না।
আমি বললাম, সেটা কি করে হয়? তোমার কি চাই বলো, আমি দেব। আফরিন আমার সামনে এসে দাঁড়ায়, আমার চোখে চোখ রেখে বলে, যা চাইবো তা দেবে? আমি নিঃসন্দেহে বললাম, নিশ্চয় দেব, বলো কি চাও? আফরিন বলে, থাক, যা চাইবো দিতে পারবে না। আমি বললাম, কি আশ্চর্য, না বললে কি করে বুঝবো তুমি কি চাও? একবার চেয়ে দেখো তো। আফরিন আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। আমি কিছুটা অবাকই হলাম, মেয়েটা কি বলতে চাইছে। আমি বললাম, অমন করে তাকিয়ে না থেকে বলো কি চাও। আফরিন করুণ সুরে বলে, তোমাকে চাই, তোমার ভালোবাসা, তোমার বুকে মাথা রেখে শান্তিতে নিঃশ্বাস নিতে চাই, তোমার এই ছোট্ট মনে নিজের জায়গা করতে চাই। আমি তোমাকে ভালোবাসার অধিকার চাই, দিতে পারবে? পারবে আমার এই শূন্য বুকটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে? পারবে তোমাকে নিয়ে ঘিরে থাকা স্বপ্নগুলোকে বাস্তব করতে? আমি ওর কথা স্তব্ধ হয়ে গেছি, এক দৃষ্টে ওর চোখের দিকে তাকিয়ে আছি। ততক্ষণে আফরিনের চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে। আফরিন বলে, আমি খুব বেশি চেয়ে ফেলেছি, তাই না? কারণ আমি তো তার যোগ্যই না। এই বলে চলে গেল। আজ একটা খুশির দিন, আফরিনের জন্মদিন। এই দিনটায় মেয়েটা কান্না করবে ভাবতে পারিনি, আর আমার কাছে এমন কিছু চাইবে সেটাও আমি ভাবতে পারিনি। কি করব আমি? সব কিছু ভুলে গিয়ে ওর সাথে জীবন শুরু করব? আমি তো মন্তাহার সাথে বেমানি করতে পারবো না, আমি যে ওকে বড্ড ভালোবাসি। তখনই ঠিক মনের গহীন থেকে কে যেন বলে উঠল, তুই কাকে নিয়ে ভাবছিস? যে তোর জীবনে দমকা হাওয়ার মতো এসে জোরো হাওয়ার মতো বয়ে চলে গেল, তার কথা ভাবছিস? তার জন্য তোর জীবন নষ্ট করছিস? সে তোকে ভালোবাসে কিনা সেটাও তো সে বলেনি, আর তুইও তো বলতে পারিসনি। তাহলে কিসের ভিত্তিতে নিজের জীবনটা নষ্ট করছিস? মন্তাহা ছিল তোর অতীত, আর আফরিন হলো তোর বর্তমান। বর্তমান ছেড়ে অতীত নিয়ে কেউ ভাবে না। মানুষ অতীত ভুলে বর্তমান নিয়ে বাঁচতে চায়, আর তুই কিনা অতীত ভেবে একটা সরল সোজা মেয়েকে কষ্ট দিচ্ছিস, যে কিনা তোকে পাগলের মতো ভালোবাসে প্রথম দিন থেকে, যে কিনা তোর ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছে। তাকে দূরে রেখে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, তার চেয়ে বরং তুই ওকে ভালোবেসে বুকে টেনে নে, তোর ছোঁয়ায় ওকে রাঙিয়ে দে। আর পারছি না বর্তমান আর অতীত ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করতে, তাই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ভাবছি কি করব। মেয়েটা তো কান্না করতে করতে চলে গেল। এমন সময় আফরিন আমার জন্য কফি নিয়ে আসে, তারপর আমাকে বলে, তোমার কফি, এই বলে চলে যাচ্ছে। আমি বললাম, এই শোনো। আফরিন বলে, জি বলো, কি বলবে? আমি বললাম, সবেমাত্র বিকেল, চলো না বাইরে গিয়ে ঘুরে আসি। আফরিন বলে, আমার যেতে ইচ্ছে করছে না। আমি বললাম, যেতে ইচ্ছে করছে না নাকি আমার উপর অভিমান করে বলছো যাবে না? আফরিন বলে, আমি কেন শুধু শুধু তোমার উপর অভিমান করতে যাব? আমার কি সেই অধিকার আছে? আমি বললাম, এখানে অধিকারের কথা কোত্থেকে আসছে? কথা হচ্ছে বাইরে যাওয়া নিয়ে। আফরিন বলে, তাই তো, কথা তো হচ্ছে বাইরে যাওয়া নিয়ে, কিন্তু এখানে অভিমানের কথা কোত্থেকে আসলো? আমি বললাম, কি আজব তো তুমি, একে তো অভিমান করবি, বললে আবার উল্টো কথা বলছো। আমি কোনো কথা শুনতে চাই না, রেডি হয়ে নাও, চলো বাইরে যাব। আফরিন আমার দিকে রাগিত দৃষ্টি নিয়ে তাকিয়ে চলে গেল। ওর মুখ দেখে আমি মুসকি মুসকি হাসলাম। কিছুক্ষণ পর আফরিন রেডি হয়ে আমার সামনে আসে। কি দারুণ লাগছে। আকাশি রঙের একটা শাড়ি পরেছে, তার সাথে মিলিয়ে চুড়ি, কানের দুল, সাথে সিম্পল রকেট সহ চেন পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে মোটা করে প্রলেপ দেওয়া কাজল। অদ্ভুত একটা সৌন্দর্য ফুটে উঠেছে ওর পুরো দেহের মাঝে। আমি বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে আছি ওর দিকে। এই প্রথম আমি ওকে এমন করে দেখছি। দেখতে দেখতে ওর মাঝে হারিয়ে যাচ্ছি। সম্বিত ফিরল ওর কথায়। সে বলে, কি হলো, অমন করে কি দেখছো? আমি বললাম, তেমন কিছু না, দেখছি তুমি কেমন সেজেছ। সব কিছু ঠিক আছে, তবে। আমার মুখে তবে শুনে আফরিন নিজের দিকে এদিক ওদিক দেখে আর বলে, কোথায় কি কম হয়েছে বলো। আমি বললাম, আরে আরে এত ব্যস্ত হচ্ছ কেন, সব ঠিক আছে, একটা কথা বলি। আফরিন বলে, কি কথা? আমি বললাম, তোমাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে পরীর দেশ থেকে পরী নেমে এসেছে। আফরিন মুখ বেঁকিয়ে বলে, সুন্দর না ছাই, যদি সুন্দর হতাম তাহলে স্বামীর মন কত আগে জয় করে নিতাম। এখন যাও, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমি কিছু না বলে রেডি হতে চলে গেলাম। ওকে নিয়ে বেরোনোর একটাই উদ্দেশ্য, শুধু ওর মনটা ভালো রাখতে। একসময় দুজন রেডি হয়ে মাকে বলে বেরিয়ে পড়লাম। আমাদের দুজনকে বেরোতে দেখে মা বাবা দুজনেই খুশি, কারণ বিয়ে হওয়ার পর থেকে আজ প্রথম ওকে নিয়ে বেরিয়েছি। দুজনে গাড়িতে বসলাম। আজ গাড়ি আমি চালাবো, কারণ দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি থাকা একদমই উচিত নয়। গাড়ি চালানোর পর একটা পার্কের কাছে এলাম। আমি আফরিনকে বললাম, এখানে বসবে না অন্য কোথাও যাবে? আফরিন বলে, দূরে কোথাও যেতে যেতে রাত হয়ে যাবে, তার চেয়ে ভালো এখানে বসি। দুজন নেমে পার্কের ভিতরে প্রবেশ করলাম। দুজন পাশাপাশি হাঁটছি, অথচ অনেকটাই দূরত্ব। তারপর দুজন একটা বেঞ্চে গিয়ে বসলাম। আফরিন পরিবেশটা দেখে দেখে উপভোগ করছে, আর আমি ওকে দেখছি। সত্যি বলতে আমার বউটা অনেক সুন্দর। মনে মনে হাসলাম। যাকে স্ত্রীর অধিকার দেয়নি তাকে এখন নিজের বউ বলছি। আমরা মানুষরা কি অদ্ভুত, তাই না? হঠাৎ আফরিন আমার দিকে তাকায়। আমি অন্যদিকে মুখ ফিরিয়ে নিই। আফরিন বলে, কি ব্যাপার বলো তো? পার্কে আসার পর থেকে দেখছি তুমি আমাকে ফেল করে দেখে যাচ্ছ, ব্যাপার কি বুঝলাম না। আমি বললাম, বারে, তোমার দিকে কি তাকাতেও পারবো না? আফরিন বলে, এতবার তাকালে নজর লেগে যাবে, এখন যদি আমার অসুখ হয়। আমি বললাম, কই, এমনটা তো শুনিনি কখনো। কেউ তাকালে তার নজর লাগে, তারপর অসুস্থ হয়ে পড়ে। আমি এই প্রথম শুনলাম।
এমনটা যদি হতো তাহলে তো প্রাবন্ধ লাগতো, কারোর দিকে কেউ তাকাতে পারতো না। আফরিন বলে, তোমার সাথে আর যাই হোক তর্কে পারবো না। আমি বললাম, এই দেখো রাগ করছো কেন, একটা কথা বোঝো, কথায় কথা বাড়ে। কথা যদি পেঁচিয়ে পেঁচিয়ে সামনে না আগায় তাহলে তো আর কথাই বলা হবে না, একটা বলেই স্টপ হয়ে যেতে হবে। কথা বলতে বলতে হঠাৎ আমার চোখ পড়ল আমাদের সামনে থাকা গাছের ডালে। সেখানে একজোড়া পাখি বসে আছে, একে অপরের গা ঘেঁষে বসেছে। একটা পাখি অন্য পাখিটির ঠোঁটে ঠোঁট রাখছে একটু পরপর, একটা রোমান্টিক দৃশ্য। আমি আফরিনকে বললাম, এই দেখো ওই যে গাছের ডালে দুটো পাখি বসে আছে। আফরিন দেখছে না। আমি বললাম, আরে এত দূরে বসে থাকলে কি তুমি দেখতে পাবে, এদিকে আমার কাছে বসো। আফরিন একটু কাছে আসলো, তারপরও একটু দূরত্ব আছে। সে বলে, কই কোথায়? বুঝতে পারলাম মেয়েটা এখনও দেখতে পারছে না। আমি ওর কাঁধে হাত দিয়ে আরও কাছে টেনে নিলাম। এখন ও আমার বুকের সাথে মিশে আছে। তারপর আমি ওর মাথার সাথে আমার মাথায় ঠেকিয়ে বললাম, ওই দেখো। এই বলে হাত দিয়ে ইশারা করে দেখালাম। এখন মেয়েটা দেখতে পেয়েছে। আমি বললাম, দেখছো এখন? আফরিন বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু। আমি বললাম, কোনো কিন্তু নয়, দেখো পাখি দুটো কি করছে। আমার হাত তখনও আফরিনের কাঁধে, দুজন পাশাপাশি গা ঘেঁষে বসে আছি যেমন পাখি দুটো বসে আছে। আমরা দুজন ওই অবস্থায় থেকে অনেকক্ষণ তাকিয়েছিলাম পাখি দুটোর দিকে। এক সময় পাখিগুলো উড়ে গেল আর আমাদের দুজনেরও সম্বিত ফিরল। ঠিক তখনই আফরিন লজ্জা পেয়ে নিজেকে সরিয়ে নেয়। আমি মুচকি হেসে বললাম, পাখিগুলোকে দেখে কি বুঝলে আফরিন? আফরিন বলে, ওরা হচ্ছে সুখী দম্পতি, সেটাই বুঝলাম। আমি বললাম, পরিবেশটা খুব মনোরম তাই না? আফরিন বলে, আমার খুব ভালো লাগছে এমন পরিবেশে আসতে পেরে। আমি বললাম, তোমার ভালো লেগেছে সেটাই অনেক, তোমার মন ভালো করার জন্য এখানে আসা। আর কিছুক্ষণ বসবে না চলে যাবে? আফরিন বলে, আর একটু বসি, আবার কবে সুযোগ পাবো ঘোরার বলতে পারি না। আমি বললাম, এই নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যখনই চাইবে তখনই তোমাকে ঘুরতে নিয়ে আসবো। আমার কথা শুনে আফরিন তাকিয়ে থাকে। আমার দিকে তাকিয়ে থেকে সে ভাবছে, আজকের বলা কথাগুলো কি কাজে দিয়েছে নাকি? কথাগুলো বলার পর থেকে দেখছি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কি জানি এটা কি ক্ষণিকের মোহ নাকি সারা জীবনের জন্য। মানুষটা সত্যিই অদ্ভুত, মানুষকে ভালো রাখার জন্য সবসময় প্রস্তুত থাকে। তার জন্যই তো ওকে আমার এত ভালো লাগে। প্রথম দেখাতে যেমন ভালোবেসে ফেলেছি তেমন কাছে পাওয়ার জন্য আকাঙ্ক্ষাও বেড়েছে। আফরিনকে অমনভাবে তাকিয়ে থাকতে দেখে আমি বললাম, অমন করে কি দেখছো? আমি তো তোমার মতো সুন্দর করে সাজিনি। আফরিন চোখ সরিয়ে নিয়ে বলে, আমি তো সেজে সুন্দর হয়েছি, না সাজলে মনে হয় অতটা সুন্দর না। কিন্তু তুমি তো ন্যাচারাল সুন্দর, তাই যত দেখি ততই দেখতে মন চায়। আমি বললাম, তাই বুঝি? আমাকে তোমার ভালো লাগে? আফরিন আমার দিকে এক ঝলক তাকিয়ে বলে, ভালো লাগে কিনা বলতে পারবো না, তবে তোমাকে ঘিরে আমার সব স্বপ্ন। সুখে থাকি দুঃখে থাকি তোমার সাথেই থাকতে চাই। আমি বললাম, ভালোবাসো আমাকে তাই না? সেটা কেন গোপন রেখেছো, বলে দাও না। আফরিন বলে, তুমি যখন বুঝেই গেছো তাহলে বলার কি আছে। আমি ওর মুখের কাছে মুখ নিয়ে বললাম, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তোমার আচার আচরণ বিহেভ তার প্রমাণ। তবে একটা কথা বলি। আফরিন বলে, কি কথা? আমি বললাম, মেকআপ ছাড়াও কিন্তু তুমি খুব সুন্দর। রাত হয়ে যাচ্ছে, চলো বাসায় ফেরা যাক। এই বলে দুজন হাঁটা শুরু করলাম। গাড়ির কাছে এসে জিজ্ঞেস করলাম, তুমি তো কিছু খাওনি, কিছু খাবে? আফরিন বলে, না কিছু খেতে ইচ্ছে করছে না। তারপর দুজন গাড়িতে করে বাসার দিকে রওনা দিলাম। এক সময় বাসায় পৌঁছেও গেলাম। রাত 8টা বাজে। সবাই একসাথে ডিনার করলাম। আমি ডিনার শেষ করে প্রতিদিনের মতো রুমে চলে এসেছি। আফরিন তার হাতের কাজ শেষ করে রুমে আসে। আমি বললাম, তোমার কাজ শেষ হয়েছে? আফরিন বলে, হ্যাঁ, কেন? আমি বললাম, তেমন কিছু না, একটু ছাদে যেতে ইচ্ছে করছিল। তুমি যাবে? আফরিন এক কথা রাজি হয়ে গেল। সে তো চায় আমার সাথে সময় কাটাতে, তাই সুযোগ হাতছাড়া করতে চায় না। দুজন ছাদে গিয়ে বসলাম। আজ দুজন পাশাপাশি বসেছি। চারিদিক নিস্তব্ধ হয়ে আছে। আজ আকাশে চাঁদ নেই, মেঘের আড়ালে ঢাকা পড়েছে। ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তবে নিঝুম পরিবেশ খুব দারুণ লাগছে, কারণ এমন পরিবেশে পাশে সুন্দরী বউ থাকলে কার না ভালো লাগে। আমার খুব ইচ্ছে করছিল আফরিনকে কাছে পেতে, ওর শরীরের সাথে নিজের শরীরটা মিশিয়ে দিতে। ইচ্ছে করছে জড়িয়ে ধরে অনেকগুলো কিস করি, কিন্তু কিভাবে? হঠাৎ করে তো আর সবকিছু হয়ে যায় না। সবকিছু স্বাভাবিক করে নিজের করে নিতে একটু সময় লাগে, কিন্তু আমার যে মন মানছে না। ভাবতে লাগলাম কি করা যায়। চারিদিকে অন্ধকার থাকার কারণে কিছু ভালো করে দেখা যাচ্ছে না। আমি তারই সুযোগ নিলাম। আফরিন আনমনা হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি জানি এখন ওর কোনো দিকে খেয়াল নেই। এই সুযোগে আমি ধীরে ধীরে পেছন থেকে ওর কাঁধে হাত রাখি। আফরিন হয়তো ভেবেছে আমি ওর কাঁধে হাত রেখেছি, তাই চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে, এদিকে কোনো খেয়াল করছে না। ওকে ভয় দেখানোর জন্য আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আফরিন, তো তোমার কাঁধে ওইটা কার হাত? আফরিন বলে, মজা করছো কেন? তুমিই তো আমার কাঁধে হাত রেখেছো। আমি বললাম, আরে না, আমি কেন শুধু শুধু তোমার কাঁধে হাত রাখতে যাব। এবার আফরিন ভয় পেয়ে গেল। সে কাঁপা কাঁপা গলা বলে, সত্যি? তো তুমি হাত রাখোনি? তাহলে এটা কার হাত? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি তো জানি না এটা কার হাত, মনে হয় ভূতের হাত। আমার কথা শেষ না হতে আফরিন জোরে চিৎকার দেয়। ওর চিৎকারে আমি দু কান চেপে ধরতে বাধ্য হয়েছি। আফরিন চিৎকার দিয়ে সোজা আমার বুকে। এটাই তো আমি চেয়েছি। আমি কান থেকে হাত সরিয়ে আফরিনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ও
ওকে বুকের মাঝে পেয়ে অন্যরকম একটা অনুভূতি অনুভব করছি। এটাই কি ভালোবাসা? মেয়েটা ঠকঠক করে কাঁপছে। আমি ওর মাথায় আলতো করে কিস করি। সে যে ভূতে এত ভয় পায় কে জানতো। তবে প্ল্যানটা সাকসেসফুল হলো। আমি বললাম, কি হলো, তুমি কি ভয় পাচ্ছ? আফরিন বলে, আমার খুব ভয় করছে। এখানে ভূত আছে, তুমি আগে বলবে না? তাহলে তো আমি ছাদেই আসতাম না। আমি বললাম, আরে আমি জানি নাকি ছাদে ভূত আছে? আজই তো প্রথম অনুভব করলাম। তুমি ভয় পেও না, আমি আছি তো। তুমি শুধু শক্ত করে আমাকে জড়িয়ে থাকো। ভূত চলে গেলে আমি তোমাকে বলবো। এভাবে কতক্ষণ একে অপরকে জড়িয়ে ধরেছিলাম জানি না, তবে আমি ছেড়ে দিতে বাধ্য হলাম। কারণ ওকে বুকে পেয়ে আমার যৌন চাহিদা বৃদ্ধি পাচ্ছে। আমি খুব উত্তেজিত হয়ে পড়েছি, তাই নিজেকে সরিয়ে নিলাম। আমি আফরিনকে বললাম, চলো নিচে যাই। এই বলে ওকে রেখে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলাম। আমি তো ভুলেই গেছি ও যে ভূতে ভয় পায়। আমাকে চলে যেতে দেখে আফরিন যা করলো তা আমি আশা করিনি। আমি বিস্ময়ে অবাক হয়ে গিয়েছিলাম। ভয় পেলে মানুষ এমনও করে? কি করব আমি? কি উত্তর দেব? কি করা উচিত? সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে সব ভুলে গেছি। এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।